সেই বাড়ির পাশের বাড়িটাতে একজন প্রেগনেন্ট মহিলা মারা গিয়েছিল। একটি ছেলে যখন সাইকেল নিয়ে ওই বাড়িটার পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে যেন একটা ধাক্কায় ওর সাইকেল থেকে ও পড়ে যায়। এমনই ভয় পেত যে ওই বাড়ির লোকজন এবং তার আশেপাশের লোকজনও সন্ধ্যের পরে আর বেরোতো না। অনেকেই এরকম যেন ফিল করেছে বা কখনো কোনো ছায়ামূর্তি দেখেছে যে যেন এখনো অবধি ওই মহিলা ওই বারান্দাতে দাঁড়িয়ে থাকে। পৌঁছে দিয়ে সে যখন ফিরছে তখন তার এটা ফিল হচ্ছে যে যেন বাইকের পিছনে একজন বসে আছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি ভৌতিক পডকাস্ট নিয়ে। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমাদেরই আড্ডা ফানলিমিটেড চ্যানেলের এক দর্শক বন্ধু আমাকে মেলে পাঠিয়েছে। যেমন প্রত্যেক ভিডিওতে আমি তোমাদেরকে বলে থাকি যে যদি তোমাদের সাথেও এমন কোনো লৌকিক অলৌকিক ঘটনা ঘটে থাকে যেটা তোমরা শুনে থাকো, এরকম কোনো ঘটনা তোমাদের আশেপাশে কারোর সাথে ঘটেছে, এরকম ঘটনা যদি তোমরা আমার সাথে এবং সবার সাথে শেয়ার করতে চাও, তাহলে আমি যে মেল আইডির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখি এবং পিন কমেন্টেও দিয়ে রাখি, সেই মেল আইডিতে তোমরা সেই ঘটনা পাঠাতে পারো। এমনই এক দর্শক বন্ধু এই ঘটনাটা আমাকে পাঠিয়েছিল এবং তারপরে তার সাথে ফোনে কথা বলে আমি এই ঘটনাটা সম্পূর্ণ শুনি। এবং এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যার কাছ থেকে আমি এই ঘটনাটা জানতে পেরেছি উনি কিন্তু ওনার নাম প্রকাশে অনিচ্ছুক। তো সেই কারণে ওনার কথা মাথায় রেখে আমি ওনার নাম বলবো না, কিন্তু ওনার বাড়ি হচ্ছে বীরভূম বোলপুরের দিকে, এইটুকু আপনারা জেনে রাখুন। তো সেখানকার কনটেক্সটেই একটা ঘটনা যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। উনি যেরকম আমাকে বলেছিলেন, মানে ফোনে আমাদের যেরকমভাবে কথা হয়, সেই কথাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি ওনার বয়ানেই পুরো ব্যাপারটা বলছি। ওকে, তো ঘটনাটা বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুর এবং বোলপুর সংলগ্ন আশেপাশের একটি ঘটনা। আমাকে যে এই গল্পটা শেয়ার করেছে সে মোটামুটি 23-24 বছর বয়সের একজন যুবক এবং রিসেন্টলি পড়াশোনা শেষ করেছে। পড়াশোনা শেষ করার পরে এখন কম্পিটিটিভ এক্সাম বা অন্য কোনো সরকারি চাকরির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। ওদের পাড়াতে একটা ছোটোখাটো করে, মানে ওদের বয়সী ছেলেপিলে যারা আছে ওরাই মিলে একটা দুর্গাপুজো করে। ঠিক আছে, তোমরা সবাই বুঝতেই পারছো যে কম বয়সে সবাই মিলে চাঁদা তুলে নিজেরা মিলে প্যান্ডেল করে দুর্গাপুজো করার আনন্দ বেশ অন্যরকম। এই দুর্গাপুজোর ঠিক তৃতীয়া বা চতুর্থীর ঘটনা। দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে, দুর্গাপুজোর সব রকম প্রস্তুতি চলছে। তো এরকম বেশ কয়েকজন বন্ধু কাজের ফাঁকে, কারণ বাড়ির বাইরে বেশ খানিকক্ষণ এই প্রস্তুতিতে টাইম দিতে হচ্ছে, তার সাথে একটু তো কাজের সাথে সাথে একটু তো মজা করারও প্রয়োজন থাকে। তো সেই কারণে ওরা একদিন ভাবলো যে ওই তৃতীয়া বা চতুর্থীর দিন, যে সেদিন রাত্রেবেলা আর বাড়িতে গিয়ে কেউ খাওয়া দাওয়া করবে না, একটু ছোটোখাটো করে একটা চড়ুই ভাতি বা পিকনিক হবে। সেই পিকনিকে যেমন মোটামুটি মাংস ভাত এরকম টাইপেরই কিছু রান্নাবান্না হয়েছে। ঠিক আছে, মানে ননভেজ কিছু রান্নাবান্না হয়েছে। কি করা হয়েছে, একটা বাড়ি থেকে, মানে যেখানে যে মাঠটাতে পুজোর প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল সাজানো হচ্ছে, সেই মাঠের আশেপাশের একটা বাড়িতে, ঠিক আছে, মানে মাঠ থেকে কিছুটা দূরে একটা বাড়িতে, সেখানে হাঁড়ি কড়াই যেসব জিনিসপত্র, কারণ বেশ কয়েকজন ছেলে আছে, তো সেই সব জিনিসপত্রগুলো সেই বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। তো সেই বাড়ি থেকে নিয়ে আসার পরে তারা ঠিকঠাকভাবে রান্নাবান্না করেছে, খাওয়া দাওয়া করেছে। বোঝাই যায় এরকম একটা পিকনিকে একটু তো রাত হয়ে যাবেই, টাইম একটু লাগবেই। মোটামুটি 1-1:30 মতো রাত হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পর্ব চুকে গেছে। খাওয়া দাওয়ার পর্বের পর বাসন কোসন ধোয়া সেসবও শেষ হয়ে গেছে। এবার বাসন কোসনগুলোকে তো আর বাইরে ফেলে রাখতে পারে না, সেইগুলোকে ওদের বাড়িতে দিয়ে আসতে হবে। কী করেছে, একজনের সাইকেল ছিল, ঠিক আছে, এরকম 4টে, মানে যে আমাকে ঘটনাটা বলেছে সে এবং আরও 3 জন, 4 জনে মিলে একটা সাইকেলের পিছনের যে ক্যারিয়ার হয় না, সেই ক্যারিয়ারে ওই হাঁড়ি কড়াই এইসবগুলো রেখে একজন পিছন থেকে ধরেছে আর একজন সামনে সাইকেলটাকে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে যে বাড়ি থেকে ওরা এইগুলো নিয়ে এসেছিল সেই বাড়িতে নিয়ে রেখে দিয়েছে।
সেই বাড়ির পাশের একটা বাড়ি, সেখানকার ঘটনা আমি তোমাদেরকে বলছি। সেই বাড়িতে না, মানে যে বাড়িতে হাঁড়ি কড়াইটা রাখতে গেছিল, সেই বাড়ির পাশের বাড়িটাতে একজন প্রেগনেন্ট মহিলা, মানে একজন বউ, খুব বেশি বয়সী নয়, 30-35 বছর বয়সী বা আরেকটু কম হবে হয়তো, সেরকম বয়সের একজন বউ প্রেগনেন্ট অবস্থায় মারা গিয়েছিল। এবং এই যে মারা গেছিল যে বউটি, এর মারা যাওয়াটা কিন্তু বেশ খানিকটা সন্দেহজনক। মানে সন্দেহজনক বলতে বলা হয় যে উনি সুইসাইড করেছে, ঠিক আছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু আসলে সেই ঘটনাটা নাও হতে পারে। মানে হয়তো পাড়ার অনেকেই সাসপেক্ট করে যে হয়তো মানে বধূ নির্যাতন যেরকম হয় সেরকম কোনো ঘটনাতে ওনাকে মারা হয়েছে, ঠিক আছে, মানে সেই ফ্যামিলি। তো বুঝতেই পারছো যে কেন ও নিজের নাম এবং সেইভাবে আইডেন্টিটি রিভিল করতে চাইছে না, কারণ একটা বিতর্কিত টপিক। সেই কারণে আমিও চাইনি যে ওর নামটা আমি সবার সামনে বলি। তো তোমরা গল্পে থাকো এবং গল্পেই ফিরে আসি, ঘটনাটাতে ফিরে আসি। সেই বউটি আত্মহত্যা করেই হোক বা তাকে মেরেই ফেলা হোক, উনি মারা গেছিলেন, ঠিক আছে। সবার সামনে, পুলিশের সামনে ব্যাপারটা সেইভাবেই রিভিল হয়, ঠিক আছে, যে ওনার আত্মহত্যা করা হয়েছিল, উনি আত্মহত্যা করেছিল। উনি মারা যাওয়ার পর ওখানে বেশ কিছু মাস, মানে প্রায় 7-8 মাস ওই বাড়ির আশেপাশে ভীষণভাবে লোকজন ভয় পেত, খুব প্রবলেম হতো। যখন লোকজন আশেপাশে যেত, ওই বাড়ির পাশ দিয়ে যেত, এমনিতেই ওই বাড়িটা একটু মাঠের কোণার দিকে, মানে রাস্তাটা একদম শেষ হচ্ছে সেরকম জায়গাতে, তো সেখানে যখন যেত কিছু একটা ফিল হতো প্রত্যেকেরই। এরকম একটা ঘটনা হয়েছিল যে একটি ছেলে যখন সাইকেল নিয়ে ওই বাড়িটার পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে যেন একটা ধাক্কায় ওর সাইকেল থেকে ও পড়ে যায়, ঠিক আছে। এবং অলরেডি সবাই জানতো যে জায়গাটা একটু স্কেরি হয়ে যাচ্ছে, একটু ভৌতিক হচ্ছে, মানে লোকজন ভয় পাচ্ছে। তো ও কিন্তু ভীষণ ভয় পেয়ে তড়িঘড়ি করে মানে জাস্ট সাইকেল ফেলে দৌড়ে চলে আসে, ঠিক আছে। মানে পরের দিন সকালবেলা গিয়ে সেখান থেকে আবার সাইকেল তুলে নিয়ে আসে। এবং এমনই ভয় পেত যে ওই বাড়ির, মানে যে বউটি মারা গেছিল যে বাড়িতে, সেই বাড়ির লোকজন এবং তার আশেপাশের লোকজনও মানে সন্ধ্যের পরে আর বেরাতো না, একদম দরজা জানালা বন্ধ করে ঘরেই থাকতো, ঠিক আছে, আর বাইরে কোনো বেরানোর কোনো চেষ্টা করতো না। এরকম একটা জায়গা যখন লোকজন ওই বাড়ির পাশ দিয়ে যেত, যখন ভদ্রমহিলা বেঁচে ছিলেন, সেই সময় উনি ওখানে একটা বারান্দা ছিল, যে বারান্দাটা না ওই মহিলার ভীষণ পছন্দের জায়গা ছিল। মানে ওখানে দাঁড়িয়ে থাকতো, দাঁড়িয়ে বাইরের লোকজনের যাতায়াত দেখতো, অনেক সময় ওখানে বসে গল্পের বই পড়তো। এবং অনেকেই এরকম যেন ফিল করেছে বা কখনো কোনো ছায়ামূর্তি দেখেছে যে যেন এখনো অবধি ওই মহিলা ওই বারান্দাতে দাঁড়িয়ে থাকে বা কখনো বসে বই পড়ে, বা মানুষের কিছু একটা বা কারোর একটা প্রেজেন্স ফিল হয়। এরকম একটা জায়গাতে ওরা রাত্রেবেলায় ওইসব বাসন কোসন দিতে রাত প্রায় 1:30-2টোর সময় ওখানে গেছে, সেই বাড়িতে দিয়ে চলে এসেছে। এবং এটা কিন্তু আমি যে ঘটনাটার কথা বললাম, যে ভদ্রমহিলা মারা গেছিলেন, তার প্রায় 1.5-2 বছর হয়ে গেছে। মানে এখন লোকজন আর ওখানে এত বেশি ভয় পায় না। তার কারণ হচ্ছে ওই বাড়ি থেকেও হয়তো কিছু পূজা পাঠ করেছিল, যাতে এতটা বড় প্রবলেম, এত বেশি প্রবলেম পরে বন্ধ হয়ে যায়, ব্যাপারটা কিছুটা শান্ত হয়ে যায়। ওদের মাথায়ও সেরকম ছিল না, মানুষ নিজের কাজে দিনের পরে দিন চলে যায় এবং মানুষ ভুলে যায় কিছু একটা ঘটনাকে, ভয়ও ভুলে যায় মানুষ। সেই কারণে ওরা গেছে, গিয়ে জিনিসপত্র দিয়ে এসছে, দিয়ে যখন ফিরছে, তোমরা বুঝতেই পারছো যখন সাইকেল নিয়ে যাবে, সাইকেলের পিছনে অত বড় বড় হাঁড়ি কড়াই আছে, সাইকেলটা বেশ ভারী লাগবে। যে চালাচ্ছে, মানে যে সাইকেলটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, তার কাছে সাইকেলটা বেশ ভারী লাগবে, কারণ কি কেরিয়ারে অত ভারী ভারী জিনিসপত্র আছে, সেই কারণে পিছন থেকে লোকজন ধরতে হয়েছে। যখন ফিরছে তখন ওদের প্রথম মনে হয়, মানে যে সাইকেল চালাচ্ছে তার প্রথম মনে হয় যেন ফেরার সময়ও একই রকম সাইকেলটা ভারী লাগছে। যেখানে এখন কিন্তু একটা সাইকেল, তার ওয়েট কিন্তু খুব একটা বেশি হয় না, মানে বাইকের মতো ওয়েট হয় না, তার থেকে অনেক কম হয়। এবং সেইখানে যখন সাইকেলটা নিয়ে এসে ফিরছে, যাওয়ার সময় যেমন ভারী লাগছিল সেরকম বা তার থেকেও যেন বেশি লাগছে। এবং অনেক সময় তোমরা যদি কেউ সাইকেল চালিয়ে থাকো,
বা চালাও, তাহলে তোমরা জানতে পারবে যে সাইকেলের পিছনে যদি কেউ বসে থাকে আর তুমি সাইকেলটা নিয়ে যাচ্ছ, হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ, সাইকেলটা কিন্তু একটু ডিসব্যালেন্স হবে। বা যারা সবসময় সাইকেল চালায় তারা বুঝতে পারবে যে পিছনে কেউ বসে আছে, সেটা বোঝাটা খুব স্বাভাবিক। শুধু সাইকেল নয়, সেটা বাইকেও বোঝা যায়। তোমরা যারা বাইক চালাও তারাও, যখন তুমি একা বাইক চালাচ্ছ, যখন তুমি ডাবল ক্যারি করছো পিছনে একজনকে বসিয়ে নিয়ে, তখন কিন্তু দুই ক্ষেত্রে অনেক ডিফারেন্স থাকে। যখন তুমি একা চালাচ্ছ তখন তোমার হ্যান্ডেল অনেক ফ্রি থাকে, যখন তুমি দুজন বা তিনজনকে নিয়ে চালাচ্ছ তখন কিন্তু হ্যান্ডেল অনেক শক্ত করে ধরতে হয়, কারণ অনেক ডিসব্যালেন্স হয়। তো ওরকম একটা ফিলিং হচ্ছে যেন সাইকেলের কেরিয়ারে কেউ একটা বসে আছে, এবং ওর এতটাই ভারী লাগছে যে ও কিছুটা যাওয়ার পরে, যেখানে যাওয়ার সময় অত ভারী হাঁড়ি কড়াই নিয়ে একা একা চলে গেল, একবারে নিজেই সাইকেল চালিয়ে সাইকেল ঠেলে নিয়ে চলে গেল, তো ফেরার সময় কিছুটা যাওয়ার পরে ওর বন্ধুকে বলছে যে আমার হাত ব্যথা করছে, তুই এবার একটু সাইকেলটা ধর এবং ঠেলে নিয়ে চল। যেখানে এখন কিন্তু সাইকেলটা পুরোপুরি ফাঁকা। প্রথম ওদের মনে একটু ভয় জাগে, এবং ওই জায়গার আশেপাশে যখন ওরা গেছে এবং ফিরছে তখন ওদের মন একটু ভারীও হয়। সবাই জানতো, পাড়ার ঘটনা। যখন ফিরছে তো 4 জন বন্ধুর বাড়ি, 4টে জায়গাতে প্রথমে একটা বন্ধুকে ছেড়ে দিয়ে আসা হয়, এবং এর মধ্যে বলে রাখি একজন বন্ধুর কিন্তু বাইক আছে, যেটা বাইক নিয়ে ওরা যায়নি, বাইকটা মাঠেই, যে মাঠে পুজো প্যান্ডেলটা হচ্ছে সেই মাঠেই বাইকটা রেখে দিয়েছিল। প্রথমে দুজনকে বাড়িতে পৌঁছে দিয়ে এসে তারপরে একজনের কাছে বাইক আছে আর একজনের কাছে বাইক নেই, মানে সাইকেল কিছুই নেই। তো যার কাছে বাইক আছে সে কোনো রকমে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। পৌঁছে দিয়ে সে যখন ফিরছে, যে বাইক চালিয়ে ফিরছে, তখন তার এইটা ফিল হচ্ছে যে যেন বাইকের পিছনে একজন বসে আছে, একজন মহিলা বসে আছে। এবং তোমরা দেখবে অনেক সময়, ধরো তুমি পিছন দিকে তাকাচ্ছ না, কিন্তু একটু আর চোখে তাকাচ্ছ, পিছন দিকে তাকানোর মতো সাহস নেই তখন ওই সময় ছেলেটির, আর চোখে তাকাচ্ছ, তোমার কেউ যদি পিছনে বসে থাকে তাহলে তুমি একটু হালকা আবছা হলেও বোঝা যাবে যে পিছনে বসে আছে। ভার তো সে বুঝতে পারছে, ফাঁকা বাইক চালিয়ে যাচ্ছে, মানে একা সিঙ্গেল বাইক চালিয়ে যাচ্ছে, মনে হচ্ছে পিছনে কেউ বসে আছে, এবং যে বসে আছে মনে হচ্ছে পিছনে সালোয়ার কামিজ পরে বসে আছে, মানে চুড়িদার পরে বসে আছে। এবং শুধু তাই নয়, মানে মেয়েরা যেমন হাতে চুড়ি বালা এইসব পরে, তাতে একটু হলেও একটু মেটালিক সাউন্ড হয় যখন হাত পা নাড়াচ্ছে, যখন সব কিছু শুনশান হয়ে রয়েছে, তো তখন কিন্তু একটু সাউন্ড হয়। ছেলেটা তখন সেরকম সাউন্ডও শুনতে পাচ্ছে। ও এতটাই ভয় পেয়ে গেছিল যে ওর ভয়ে পিছনে যে ফিরে তাকাবে সেটা তাকানোর ক্ষমতা নেই। ও শুধুমাত্র একটা কথাই ভাবছে যে কোনোভাবে যদি বাড়ি পৌঁছে যেতে পারে তাহলে ওকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কেন, এইটাও একটু বলে রাখি, আমি নিজেও বীরভূমে অনেক গেছি, কারণ আমার শ্বশুরবাড়ি বীরভূমে না মানুষ আমি দেখেছি খুব ঠাকুর ভক্ত হয়, প্রচুর মন্দির, ঠিক আছে, এবং মানুষ ভীষণভাবে ঠাকুর ভক্ত। প্রত্যেক মানুষের বাড়িতে ঠাকুর, বাড়ির আশেপাশে প্রচুর মন্দির, মানুষ সারাক্ষণ ঠাকুর পুজো করছে, প্রণাম করে বেরাচ্ছে, ফিরে এসে প্রণাম করছে। আমি এগুলো দেখেছি, এটা বেশ কালচার, মানে যেটা হয়তো কলকাতার লোকেরা অতটাও মেলাতে পারে না ব্যাপারটার সাথে, ঠিক আছে, কারণ আমাদের এখানে একটু কম এইসব ব্যাপারগুলো। ওর বাড়িতে এরকমই একটা মহাদেবের মন্দির ছিল, এবং মানে সেখানে নিত্য পুজো হয়, তো খুব জাগ্রত, ওরা খুব ভাবে বিশ্বাস করে। তো ছেলেটা ভাবছে যে যদি কোনোভাবে আমি বাড়ি পৌঁছে যাই তাহলে আর কেউ কোনো রকম কোনো নেগেটিভ শক্তি আমাকে আর কিছু করতে পারবে না। এবং ও যে বাড়ি ফিরছে, ও বাড়ি ফেরার পথটা প্রায় বাইকে 8 থেকে 10 মিনিট, ঠিক আছে, কারণ সবই পাড়ার মধ্যে, তোমরা বুঝতেই পারছো। সেখানে কিন্তু ও যখন বাইক চালাচ্ছে পুরো মনে হচ্ছে পিছনে ভারী কেউ বসে আছে। দেখো, ও তো আর পুরো পিছনে তাকাচ্ছে না, কারণ পিছনে যদি ও তাকাতো তাহলে আজকে গল্পটা বলার মতো আর থাকতো না, হয়তো অন্য কেউ বলতো, অন্য কেউ জানাতো। কারণ পিছনে তাকালে যে ফিরে আসতে পারতো না, ওখানেই হয়তো হার্ট অ্যাটাক হয়ে যেত, ওখানেই হয়তো ভীষণভাবে ভয় পেয়ে যেত, এবং কিছু একটা অঘটন ঘটে যেত। সেই ভয়েও, মানে খুব সিম্পলি ও ভয়ে পিছনে তাকাতে পারেনি। ও শুধুমাত্র সামনে বাইক চালিয়ে গেছে কোনো রকমে, এবং ভেবেছে যে কোনো রকমে জাস্ট বাড়ি পৌঁছে যাই। বাড়ি পৌঁছে গেলে, মানে মহাদেবের মন্দিরে ওই প্রেমিসিসে ঢুকে গেলে আর কোনো রকম কোনো নেগেটিভ, কোনো খারাপ শক্তি আমাকে কিছু করতে পারবে না। কিন্তু এই পুরো রাস্তাটাতে ওকে কিন্তু
বারবার ও এটা মনে হয়েছে যে পিছনে কেউ আছে, যে একটা চুড়িদার পরে আছে যতটা ও বুঝতে পেরেছে, এবং তার চুড়ির আওয়াজ সেটাও হালকা একটা আওয়াজ পাচ্ছে। তো কোনোভাবে সেদিন ও বাড়ি পৌঁছে যায়। এবং এই ক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, ও নিজেকে বাঁধন দিয়েছিল। মানে কীরকম হয়, কিছু মন্ত্র দিয়ে তুমি নিজেকে বাঁধন দিতে পারো, যে ক্ষেত্রে এটা একটা শিল্ডের মতো, একটা ইনভিজিবল শিল্ড, যেখানে কোনো খারাপ শক্তি তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। তো এইগুলো জানতো, ও নিজেকে একটা মন্ত্র দিয়ে বাঁধন দিয়েছিল, বাট তাও ও ভয়ে কিন্তু পেছনে তাকাতে পারেনি। হয়তো সেই কারণেই যে আত্মাটা ছিল সে ওকে কোনো রকম কোনো ক্ষতি করতে পারেনি। তো এইভাবে ও কোনো না কোনোভাবে বাড়ি পৌঁছে যায়, এবং বাড়ি পৌঁছে তারপরে ও ঘটনাটা বাড়ির সবাইকে বলে, বন্ধুবান্ধবদের বলে, এবং আমাকে জানায়, যেখানে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে এই ঘটনাটা জানালাম। তো তোমাদের এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর তোমাদেরও যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে যেটা তোমরা আমার সাথে শেয়ার করতে চাও, অবশ্যই সেই ঘটনাটা আমাকে জানিও। আমার মেল আইডি পিন কমেন্ট আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা দেখে নাও আর দেখে আমাকে মেল করো। যদি তোমরা চাও যে ভিডিওতে মানে ভার্চুয়ালি পডকাস্টে বসবে, তুমি নিজে বলতে চাও, বা অডিওতে তুমি বলতে চাও, বা তুমি আমাকে শুধুমাত্র গল্পটা বলতে চাও, যেখানে তুমি চাও যে আমি সেই গল্পটা তোমাদের সামনে মানে সব দর্শক বন্ধুদের সামনে নিয়ে আসি, তাহলে এই যে কোনো একটাই করা যেতে পারে। তো তোমরা তোমাদের সাথে ঘটা এরকম কোনো ঘটনাও আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারো। আর এই ঘটনাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।